দারুণ একটা ম্যাচ দেখলাম আজকে, দারুণ দারুণ। ইস্টবেঙ্গল এবং জামশেদপুরের মধ্যে এই ম্যাচ অসাধারণ বললেও কম বলা হয়। হয়তো স্কোর লাইন হচ্ছে 1-0, কিন্তু এই স্কোর লাইন দেখে সবটা বোঝা যাবে না। ইস্টবেঙ্গল যে মুহুমুহু আক্রমণ করেছে সেটা যারা আমরা দেখেছি, আর তারা তো প্রত্যেকেই জানি, যারা মাঠে উপস্থিত ছিলেন তারা তো আরও ভালো করে এটা অনুভব করছিলেন। আজ গ্যালারিতে মশাল জ্বলেছে একেবারে, এবং দিয়ামান্তাকোসের অসাধারণ গোল। তবে স্কোর লাইনটা আরও অন্যরকম হতে পারত, আরও বেশ কিছু গোল করতে পারত ইস্টবেঙ্গল। এবং আমি বলবো যে বিষ্ণুকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট। বিষ্ণুকে ম্যান অফ দ্য ম্যাচ থেকে আরও বেশি কিছু যদি থাকে দেওয়া উচিত। আমার তো মনে হয় বিষ্ণুকে ভারতীয় দলে নেওয়ার জন্যও তাকে এই প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত ভারতীয় দলের কোচের, যে বিষ্ণুর নামটাও তার তালিকায় ওঠা উচিত। ভারতকে যদি ভালো কিছু করতে হয়, বিষ্ণু অসাধারণ, জাস্ট অসাধারণ। আরও বেশ কিছুদিন বিষ্ণুকে যদি সময় দেওয়া যায়, আর একটু যদি স্ট্রেংথ বিষ্ণু পায়, তো আমি বলবো বিপক্ষের কিন্তু নাভিশ্বাস তুলে দেবে। এই সময়ে দাঁড়িয়ে বিষ্ণু কিন্তু নাভিশ্বাস তুলে দিচ্ছে বিপক্ষের ডিফেন্ডারদের, আরও নাভিশ্বাস তুলে দেবে। যে গোলটা হলো ভাবুন একবার, নন্দা, ক্লিটন সিলভা এবং বিষ্ণু একটা হালকা টোকা দিয়ে দিলেন, তারপরে দিয়ামান্তাকোস যে গোলটা করলেন। আর সবচেয়ে ভালো বিষয় আজকে যেটা লাগলো, আমি আমার বেশ লাস্ট দু একটি ভিডিওতেও বলেছিলাম, মানে বেশ কয়েকটি ভিডিওতে, যে আজকের প্লেইং 11 অর্থাৎ জামশেদপুরের এগেনস্টে প্লেইং 11 ঠিক কী হতে পারে সেটা তো বলেও ছিলাম। সেখানে আমি বারবার বলেছিলাম যে ক্লেটন সিলভা এবং দিয়ামান্তাকোস এই দুজনকে খেলাবে ইস্টবেঙ্গল, পাশাপাশি ডিফেন্সে হিজাজি এবং হেক্টর ইউএসতে। কারণ ইস্টবেঙ্গলের হাতে অপশন কম, এবং দিয়ামান্তাকোস যেহেতু ফিট হয়ে গিয়েছেন, ফলত শুরু থেকেই তাকে খেলানো হবে। অনেকেই বলেছেন, আমি অনেক ইউটিউবারদের মুখেও শুনেছি, আমার এখানেও অনেক সমর্থক বলে গিয়েছেন যে না দাদা, ডেভিডকে দেখবেন শুরু থেকে খেলাবে। আমি কিন্তু বলেছিলাম দিয়ামান্তাকোস যেহেতু মানে তার স্কোরিং অ্যাবিলিটিটা অনেক বেশি, এবং ইস্টবেঙ্গলের হয়ে লাস্ট কয়েকটা ম্যাচে তো গোল করছিলই, তো সেই সমস্ত দিক থেকে বিচার করেই কিন্তু আমার মনে হয়েছিল দিয়ামান্তাকোসকেই খেলানো হবে, প্রথম একাদশে রাখা হবে। এবং আফটার যদি কোনো গোল হয়ে যায়, আফটার দিস গোল, তো তাকে তুলে নেওয়া হবে। ঠিক তাই হলো, ঠিক তাই হয়েছে। এটা আমার কাছে একটা তৃপ্তির। আমি সত্যি অস্কার ব্রুজোর কোচিং নিয়ে তো কিছু বলবো না। আজকে আমি শুনছিলাম দেবব্রত সরকারও, তিনিও অস্কারের প্রশংসায় পঞ্চমুখ হচ্ছিলেন। তো আমি তো সেই পর্যায়ে না, একটা একটা ম্যাচ রিডিং বা একটা টিম রিডিং সেটা আমি করতে পেরেছিলাম। এটা আমার ভালো লাগছে, এটা নিজের ভালো লাগা। আপনারা যেহেতু বন্ধু, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা বিষয় বলেছিলাম যে নাওরেমের চোট ছিল, নাওরেমকেও তার সুস্থ হতে সময় লাগবে। একবার বলেছিলাম যে নাওরেমকে না খেলানোর চান্স বেশি, যদিও বা খেলায় তাকে পরের দিকে নামানো হবে, বিষ্ণুকে শুরু থেকেই খেলানো হবে। ঠিক তাই হয়েছে, নাওরেমকেই খেলানো হয়েছে, পরের দিকে খেলানো হয়েছে, আর বিষ্ণুকে পুরো ম্যাচ খেলানো হয়েছে। এইটা কিন্তু বিষ্ণুর জন্য বড় পাওনাও। একজন ইয়াং ফুটবলার, বিষ্ণুর উপরে যে কোচ ভরসা রাখছে, আমি আগের দিনই বলছিলাম, কোচ অস্কার ব্রুজো তিনি বলছেন বিষ্ণু হচ্ছে তার ট্রাম্প কার্ড, আর সেটা বিষ্ণু প্রমাণ করছেন পরের পর ম্যাচে। এটা কিন্তু বড় পাওনা, ভারতীয় ফুটবলের জন্যও বড় পাওনা, ইস্টবেঙ্গলের জন্য তো বড় পাওনাই বটে। কারণ ইস্টবেঙ্গল তাকে ধীরে ধীরে তৈরি করছে। কেরালা থেকে তাকে নিয়ে এসেছিলেন বিনো জর্জ, এবং ইস্টবেঙ্গলের জুনিয়র টিম বা এই কলকাতা লিগে খেলে বিষ্ণু তৈরি হয়েছে। সেখান থেকে তাকে, তার পারফরমেন্স তাকে আইএসএল এর টিমে নাম নথিভুক্ত করতে সহযোগিতা করেছে, এবং সে বিষ্ণু মাঠে ফুল ফোটাচ্ছেন। এটা তো মানে কি বলবো, গ্রেট গ্রেট বললেও কম বলা হয়। নন্দাও খুব ভালো, কিন্তু আমার কোথাও কোথাও গিয়ে মনে হয়েছে নন্দা একটু বেশি বোধহয় বল পায়ে রাখছেন। কোনো জায়গাতে তিনি যদি বলটা রিলিজ করে দিতে পারেন সঠিক জায়গাতে, তাহলে কিন্তু আরও গোল হতে পারতো ইস্টবেঙ্গলের। আর দু একটা তো বার পোস্ট এসবে লিগে ফিরে এলো, কিছু বলার নেই। আর একটা বিষয় বলবো, ক্লিটন সিলভাকে অসাধারণ লেগেছে। ক্লিটন সিলভার কিছু মানে একেবারে দারুণ পাস, ডিফেন্স চেরা পাস যাকে বলে, সেগুলো বাড়িয়েছেন। দেখুন, মাদি তালাল নেই, সাউল ক্রেসপো নেই, এই জায়গায় যেন দায়িত্বটা ক্লিটন সিলভা একদম ক্যাপ্টেনের মতনই তিনি তার কাঁধে তুলে নিয়েছেন। ক্লিটন সিলভা তিনি বলেও ছিলেন যে 90 মিনিট যদি তিনি খেলতে পারেন তো তাকে অন্য রূপে দেখা যাবে, দেখা যাচ্ছে ধীরে ধীরে ক্লিটন সিলভা কিন্তু ফর্মে ফিরছে। অন্তত তিনি হয়তো গোল পাচ্ছেন না, বাট তার মুভমেন্ট, তার পাস দেওয়া, মানে কি বলবো, অসাধারণ বললেও কম বলা হয়। আমি হয়তো সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। ক্লিটন সিলভা যেটা দেখাচ্ছেন, যেটা করছেন, আনোয়ার কিংবা সৌভিক, এরা তো প্রত্যেকেই খুব খুব ভালো নিজেদের জায়গাতে।
রাকিব হঠাৎ করে ইয়েলো কার্ড দেখে ফেললো, একেবারে মাঠের বাইরে বসে ইয়েলো কার্ড দেখলো। রাকিবের চোটের পরে তাকে বসিয়ে দেওয়া হলো, কোচ তুলে নিলেন তাকে, এটা খুব ভালো মুভ ছিল। রাকিবও ভালো লোড নেয় এবং হালকা চোট পাওয়াতে তাকে কিন্তু তুলে নেওয়া হচ্ছে, যাতে পরবর্তীতে তার সার্ভিসটা পাওয়া যায়। ডেফিনেটলি ইস্টবেঙ্গল সুপার 6 খেলবে। এখন আমি কিন্তু নিশ্চিত, আপনারা নিশ্চিত কি? আপনারা নিশ্চিত তো? সেটা অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ইস্টবেঙ্গল সুপার 6 খেলছে। এই যে পরপর 3টে হোম ম্যাচ ছিল, তার মধ্যে ইস্টবেঙ্গল 2টো ম্যাচ জিতেছে, 3টের মধ্যে 2টোতে জিততে পেরেছে ইস্টবেঙ্গল। একটা তো বড় ব্যবধানে দারুণ ম্যাচ, তারপরের বার আবার একটা জয়। পাঞ্জাবের পরে জামশেদপুরকেও আটকে দিল এবং জামশেদপুর ম্যাচটা কিন্তু বদলার ম্যাচ ছিল। খালিদ জামিল যে টেনশনে যেমনটা থাকেন তিনি প্রত্যেক দিনই, আজকেও ছিলেন। খালিদ জামিলের প্রশংসাই আমি করি, ভারতীয় কোচ, এবং তার যে লড়াইটা আমি দেখতে পাই এটা খুব ভালো। তো বিপক্ষ হলেও যে তাকে প্রশংসা করবো না, এটা তো ভুল, আমি সেটা জায়গাতে যাই না। খালিদ জামিলের এই যে কমিটমেন্টটা আমি দেখি, এটা খুব ভালো লাগে আমার দেখতে। যদিও তারা হেরে গিয়েছে, বেটার লাক নেক্সট টাইম খালিদ জামিলকে বলবো, কারণ এর আগের ম্যাচে, প্রথম লেগের ম্যাচে আমরা হেরে গিয়েছিলাম। এই ম্যাচে আমরা জিততে পেরেছি খালিদ জামিলের দলের বিরুদ্ধে এবং সেটা বদলার ম্যাচ ছিল, আমরা বদলা নিয়ে নিয়েছি। আগের ম্যাচটাতে কার্লোস কুয়াদ্রাত তার ঠিক জামশেদপুর ম্যাচের আগে তিনি ছেড়ে দেন কোচিং। বিনো জর্জের আমলে খেলে ইস্টবেঙ্গলকে হারতে হয়েছিল 2-0 গোলে। সাউল ক্রেসপো পেনাল্টি মিস করেছিলেন, তো সেটা ডিফারেন্ট, এখন ভুলে যেতে হবে। এবং পারফরমেন্স, আর এই পারফরমেন্স কিন্তু একদম ইস্টবেঙ্গলের মতনই খেলছে। অস্কার ব্রুজো যেমনটা বলছেন যে চ্যাম্পিয়নের মতন খেলবেন তার ছেলেরা, সেটাই কিন্তু খেলেছেন। এবং অস্কার ব্রুজোকে আজকে একটু টেনশনে ছিলেন বলে মনে হচ্ছিল, একটা গোল হয়ে যাওয়ার পরেও বেশ কিছু সময়, কারণ তিনি চাইছিলেন আর একটা গোল হয়ে যাক, কারণ তিনি তো এই লড়াইটা করতে চান, তিনি চান জিতবো, প্রত্যেক ম্যাচ আমাকে জিততে হবে। যে তার রসায়নটা তিনি তার ছেলেদের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন কিভাবে, মানসিকতাই বদলে গিয়েছে। এই টিমটাকেই আমি বলছি 8 থেকে 10টা ম্যাচ আগে ভাবুন, বা 5-6টা ম্যাচ আগের টিমটা ভাবুন। এই যে এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে যাওয়ার আগের যে টিম আর এখন যে টিম খেলছে, দুটোর মধ্যে হেভেন ডিফারেন্স হয়ে গিয়েছে। প্লেয়ারের তো ডিফারেন্স হয়নি ভাই, যে প্লেয়ারগুলো খেলছিল সেই প্লেয়ারগুলোই খেলছে, বরং ভালো দুজন প্লেয়ার চোট পেয়ে বসে গেলেন। মারিতালাল সেজন আউট, সাউল ক্রেসপো মাস 2-এর জন্য আউট, তো তারা বসে গেলেন। আর এই একদম খাঁটি ভারতীয় প্লেয়ারদের নিয়ে, কয়েকজন বিদেশিকে নিয়ে অসাধারণ খেলছেন, শুধুমাত্র কোচ বদলেই এত ভালো পারফরমেন্স। আর অস্কার ব্রুজোর যে মনস্তত্ত্ব, যেভাবে তিনি অ্যাটাকিং খেলছেন, লড়াই করতে চাইছেন, আমি কিন্তু এটাও বলেছিলাম যে শুরু থেকেই অ্যাটাক করবে ইস্টবেঙ্গল। এটা অস্কার ব্রুজোর যে কয়েকদিন তিনি যেভাবে খেলাচ্ছেন, তার যে পলিসি, সেটা দেখে যে কেউ বলতে পারবে এটার মধ্যে আমি বাহাদুরি কিছু নিচ্ছি না। দেখুন, আমি যে মিলিয়ে দিতে পেরেছি সেটাতেও বাহাদুরি কিছু নিচ্ছি না, কারণ এটা বাহাদুরি কিছু নয়। আমার মনে হয়েছিল, আমি একটু আধটু যেহেতু খুবই একদম পাড়া লেভেলে ফুটবল খেলেছি, তার থেকে যেটুকু খেলা বুঝতে পারি অল্প আধটু, তার থেকে মনে হয়েছিল যে এটাই হতে পারে, তো সেটাই হওয়ার ছিল। কয়েকজন অপোজ করেছিলেন, তারা তাদের মতন করে ভেবেছিলেন, তাদেরকে আমি দোষ দিচ্ছি না কিছুই। তো অস্কার ব্রুজো অসাধারণ, এবং তাকে তো নেওয়ার জন্য ইতিমধ্যে বেশ কয়েকটি টিমও ঝাঁপিয়েছে। ইস্টবেঙ্গল নিঃসন্দেহে তার সঙ্গে লং টার্ম চুক্তি করবে, আমি তো বলবো সেটা অতি অবশ্যই করে নেওয়া উচিত। আর ক্লেটন সিলভা বা হিজাজি মাহেরকে আমি বলবো যে ইস্টবেঙ্গল কর্তারা যেন তাদেরকে দেশে না ফেরান, এদেরকেই দরকার, অন্য কোনো প্লেয়ার দরকার নেই। মাঝমাঠের একটা প্লেয়ার হলে ভালো হয়, বিদেশি হলে, যদি জনি কাউকে বা কাউকে পাওয়া যায় দেখা যেতে পারে, কারণ মোহনবাগান, বেঙ্গালুরু এফসি, গোয়া, তাদের সঙ্গে খেলতে গেলে কিন্তু মাঝমাঠটা আরও শক্তপোক্ত দরকার। এরা যথেষ্ট ভালো খেলছে, জিকসন বা আনোয়ারকেও মাঝখানে খেলানো হচ্ছে, তো এটা যথেষ্ট ভালো খেলছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মাদি তালালের পরিবর্তে একজনকে তো দরকার। সেই দিক থেকে দাঁড়িয়ে আমি বলবো একজন বিদেশি হলেই হবে, মাঝমাঠের প্লেয়ার দরকার। আদারওয়াইজ কিন্তু ইস্টবেঙ্গল টিমটা সেট হয়ে গিয়েছে, আমার অন্তত দেখে তাই মনে হচ্ছে। হায়দ্রাবাদ ম্যাচ আমি এখন থেকে বলে দিতে পারি, আশা করতে পারি ইস্টবেঙ্গলই জিতবে। যদি দুর্ঘটনা, অঘটন, রেফারিং, আজকে রেফারিং কিন্তু পুরনো সেই রেফারি ছিল ম্যাচে, একটু ভয় করছিল। যেই রেফারি মানে উড়িষ্যা ম্যাচে যে রেফারি ছিল নন্দা, এবং নাওরে মহেশকে যিনি কার্ড দেখিয়েছিলেন, রেড কার্ড দেখিয়েছিলেন পরপর 2টো, তিনি রেফারি ছিল। তো রেফারি আজকে ভালো খেলিয়েছে। সেকেন্ড হাফটা একটু তিনি টাফ খেলাচ্ছিলেন, একটু আধটু ট্যাকেল হলেই ইয়েলো কার্ড দেখিয়ে দিচ্ছিলেন। আদারওয়াইজ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে রেফারি নিয়ে তো কথা হয়েছিল, আমার মনে হয় এআইএফএফকে বলাতে কিছুটা কাজ অন্তত হয়েছে, সেটা দেখা যাচ্ছে। আবার হয়তো কোনো ম্যাচে দুর্ঘটনা ঘটিয়ে দিতেই পারে কোনো না কোনো রেফারি, আমি জানি না। কিন্তু যাই হোক, ওভারঅল আজকে রেফারিং অন্তত ভালো হয়েছে। আমি তো মুগ্ধ ভাই,
বিষ্ণুর খেলা দেখে। সায়ন ব্যানার্জি খেলা দেখে মুগ্ধ হয়েছিলাম। সায়নকে আবারও কিছুদিন এই বিষ্ণুর যা পারফরমেন্স করছে, সায়নকে নামানো হচ্ছে না। নন্দাও ভালো খেলছে, তো সায়নকে নামানো হচ্ছে না। আমি কিন্তু বিষ্ণুর খেলা দেখে মুগ্ধ। বিষ্ণু যেভাবে একেবারে ফাঁক ফাঁক করে ঢুকে যাচ্ছে, বল পায়ে পড়লে ওর পেছনে দুজন লেগে যাচ্ছে। ভাবুন, একজন ভারতীয় প্লেয়ার। তো আমি বিষ্ণুকে অনেক দূর দেখতে চাই একজন ফুটবলার হিসেবে। বিষ্ণু ভারতীয় দল খেলবে, ভালো খেলবে, ভারতীয় দল তার উপর ভরসা করবে, এমন একজন প্লেয়ার হোক বিষ্ণু, এটাই চাইবো আগামী দিনে। ইস্টবেঙ্গলের ভরসা যেভাবে হয়ে উঠছে বিষ্ণু, ভারতীয় দলের ভরসা হয়ে উঠুক, সেটা চাইবো। তো সব মিলিয়ে আমার তো অসাধারণ লেগেছে। আপনাদের কেমন লাগলো সেটা অতি অবশ্যই জানান। এবং এখন থেকেই আগামী প্রায় এক সপ্তাহ পরে ম্যাচ, 28 তারিখে হায়দ্রাবাদে ম্যাচ রয়েছে, সেটা ইস্টবেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ। এবং বছরের শেষ হোম ম্যাচ আমরা জয় পেয়েছি, শেষ অ্যাওয়ে ম্যাচটাও আমরা জয় পেতে চাই। শেষ হোম ম্যাচে জয়ের পাওয়ার পরে শেষ অ্যাওয়ে ম্যাচটাও আমরা হায়দ্রাবাদের মাটিতে গিয়ে হায়দ্রাবাদ এফসিকে পুঁতে আসবো, অর্থাৎ জিতে আসবো, তাদেরকে হারিয়ে আসবো, এই আশা রাখবো। আপনারা কি বলবেন জানান। আবারও বলবো, ভিডিও শেষ করবো, অনেকটা বলেছি, অনেক কিছু নিয়ে বলেছি। দুর্বলতা থাকতে পারে, আমার তাতে কিছু যায় না। টিমের দুর্বলতা কী ছিল না ছিল, সব মিলিয়ে ওভারঅল টিম ভালো খেলেছে, ম্যাচ জিতেছি ব্যাস। এবং ক্লিন সিট, গোল হয়নি, সেটা বড় ব্যাপার। ওরাও বেশ কিছু অ্যাটাক তৈরি করেছিল, কিন্তু ইস্টবেঙ্গল অনেক বেশি অ্যাটাক করেছিল। আজকে ম্যাচের ফল 4-0 হলেও 5-0 হলেও কিন্তু খুব বড় ভুল হতো না। অন্তত স্কোর লাইন তেমন হওয়ার মতনই পরিস্থিতি ছিল। দুটো তো বারের লেগে ফিরে এলো, বার পোস্ট এসব লেগে ফিরে আসছিল। ওভারঅল অসাধারণ একটা ম্যাচ দেখলাম। আর অ্যাম্বিয়েন্স যেটা ছিল, মাঠে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, মাঠে অত দর্শক, আজকে সকাল থেকেই মেঘলা আকাশ, বৃষ্টি মাঝে মধ্যে হচ্ছে। এর মধ্যে এই ম্যাচ আমি আজকে লাইভ করতে পারিনি, এই জন্য সরি, কারণ আমি একটু ঘুরতে গিয়েছিলাম অনেকদিন পর। শীতকালে যেহেতু ছেলেপুলেদের নিয়ে বেরোতেই হয়, তাদের বায়না পূরণ করা আমার আরেকটা দায়িত্ব। তো ম্যাচ আমি এসে দেখেছি, কিন্তু সেটা লাইভ করার মতন পজিশনে ছিলাম না, অন্য জায়গায় ছিলাম। ভিডিও করতেও যে কারণে কিছুটা দেরি হয়েছে। অনেকেই আমাকে কমেন্ট করেছেন, দেখলাম যে আপনি বলছিলেন আপনারা যে ভিডিও কেন দিচ্ছেন না দাদা, আজকে এত বড় জয়, এত ভালো জয় হলো। তাদের কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করেছেন, বসে রয়েছেন। সো হ্যাটস অফ, আবারও বলবো কৃতজ্ঞ আমি তাদের কাছে। ধন্যবাদ, আপনারা যে এভাবে আমার সঙ্গে থাকেন, আমার পাশে রয়েছেন, এভাবেই থাকবেন আশা রাখবো। আগামী দিনে ইস্ট বেঙ্গল পাশাপাশি অন্যান্য খেলারও খবর আমি দিচ্ছি, যেমন ক্রিকেটের খবর, ক্রিকেট ম্যাচ লাইভ করি, তো সেগুলো করতে থাকবো। পলিটিক্যাল নিউজও দিতে থাকবো, সেগুলো অতি অবশ্যই দেখবেন, কমেন্ট করে জানাবেন, ভুল হলে বলবেন, কিন্তু বাজে কথা বলবেন না প্লিজ। থ্যাংক ইউ। ও যেটা নিয়মিত বলে থাকি, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। জয় ইস্ট বেঙ্গল।